প্রচুর বিএসএফ দাদারা রয়েছেন। আর ভিড়টা দেখেছো বন্ধুরা, প্রচুর ভিড়, আর সবসময় একটা চিৎকার কোলাহল যেন চলছে। বন্ধুরা এই হলো পেট্রাপোলটা, এই হলো পেট্রাপোল সীমান্ত। হ্যাঁ চলো, আমরা গাড়িতে চেপে গেছি। হাই, বেশি ঠান্ডা নেই, গরম লাগছে আমার তো। পুরো গরম লাগছে, বেশি ঠান্ডা নেই, আর পুরো গুমোরিয়া লাগছে। বন্ধুরা কোথায় যাচ্ছি? বনগাঁ যাচ্ছি। তোমাদেরকে সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। এই পাশে ক্যামেরা দেখি কি হবে, কি জিনিসটা হবে, সবকিছু ভিডিওতে দিয়ে দেবো। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি পেট্রাপোল বর্ডারের দিকে। বনগাঁর দিকে যাচ্ছি। পেট্রাপোল বর্ডার হলো ভারত বাংলাদেশের বর্ডার, আর ওখানে এই পাশে ভারত ও পাশে বাংলাদেশ এইরকম দেখা যায়। সেই জায়গায় ঘুরতে যাচ্ছি, আর সাথে প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কাছাকাছি, সেই জায়গাও ঘুরবো আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আমরা এখন জ্যামে আটকে পড়েছি। টোটো গেলে ভালো হতো। টোটোতে বনগাঁ যাবে? বন্ধুরা অস্মিতা বলছে টোটোয় গেলে ভালো হতো। ওরা বনগাঁ যাচ্ছে। বন্ধুরা আমরা গাড়িতে চেপে গিয়েছি, আর এখন সোজা যাচ্ছি বনগাঁর কাছে পেট্রাপোল বেনাপোল, যা হলো ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত ক্রসিং। আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছি, অস্মিতাও ভীষণ আনন্দ করছে। বন্ধুরা আমরা যাচ্ছি বারাসাত থেকে পেট্রাপোল বর্ডারের দিকে। প্রায় 2.5 ঘন্টা মতো সময় লাগবে, 60 কিলোমিটার রাস্তা। আর এই যে দেখো রাস্তার ধারে ধারে কি সুন্দর মূর্তি তৈরি করছে, সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর এই পথটা ভীষণ সুন্দর লাগছে। বন্ধুরা মেন জায়গাগুলো বাজার বাদ দিয়ে বাকি রাস্তা ভীষণই সুন্দর, পুরো গাছে ঘেরা, আর এই গাড়ি করে যেতে অসম্ভব সুন্দর লাগছে। এই যে এখানের বোর্ডে লেখা আছে হাবড়া এখনো 14 কিলোমিটার আর পেট্রাপোল বর্ডার 50 কিলোমিটার, এখনো অনেকটাই দূর আছে। পেট্রাপোল বর্ডার বনগাঁ থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত, যার উল্টো দিকে হচ্ছে বেনাপোল। পেট্রাপোল হচ্ছে ভারতের জায়গা আর বেনাপোল হচ্ছে বাংলাদেশের জায়গা। সেই জন্য এই আন্তর্জাতিক সীমান্ত কিরকম সেই ক্রসিং দেখার বহুদিনেরই ইচ্ছে, তাই হঠাৎ করেই আমরা সবাই বেরিয়ে পড়লাম। এক নতুন ধরনের অভিজ্ঞতা, কারণ ওখানে পুরো দেখা যাবে যে এপাশে ভারতের লোকজন, ওপাশে বাংলাদেশের লোকজন যাতায়াত করছে এবং গেট আছে। যে কোনো দুই দেশের বর্ডার মানে খুবই ইন্টারেস্টিং লাগে দেখতে। আর তার সাথে প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের যে ছোটবেলার বাড়ি পেট্রাপোল সীমান্তের কাছেই বনগাঁয়ের ছয়ঘরিয়ায় অবস্থিত, সেটাও দেখবো আর তোমাদেরকেও বন্ধুরা ঘুরিয়ে দেখাবো। বারাসাত থেকে পেট্রাপোল বর্ডার পর্যন্ত যেতে অশোকনগর পেরিয়ে যেতে হয়। অশোকনগর বাণীপুর মেলার জন্য বিখ্যাত, সেই মেলায় এসেছিলাম। এইবার আমরা এই রাস্তা পেরিয়ে সোজা চলে যাচ্ছি পেট্রাপোল বর্ডারের দিকে। পেট্রাপোল যে ভারতীয় অংশ তা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মধ্যেই পড়ে, আর বিপরীতে বাংলাদেশের যে বেনাপোল জায়গা তা যশোর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। সেই জন্য এই রোডের নাম যশোর রোড, যা পুরো বাংলাদেশের যশোর পর্যন্ত চলে গিয়েছে। বারাসাতেও যশোর রোড শুনেছি, বা দমদমের কাছেও যশোর রোড শুনেছি, কিন্তু বুঝতে পারিনি যে এটা কিভাবে যশোরের সাথে যোগাযোগ হচ্ছে। আজকে পুরো জায়গাটাই দেখে নিচ্ছি, আরো গিয়ে ভালো করে বুঝতে পারবো। এই পেট্রাপোল বেনাপোল বর্ডার ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এই সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন, যাত্রী পরিবহন সবকিছুই হয়। এশিয়ার বৃহত্তম স্থল শুল্ক স্টেশন হিসেবেও বিবেচিত হয়। সেই জন্য পেট্রাপোল খুবই গুরুত্বপূর্ণ এক জায়গা। দেখো পুরো রাস্তাটাই পুরো গাছে ঘেরা, খুবই ভালো লাগছে গাড়ি করে যেতে, এই পথটাই দারুণ। বন্ধুরা এবার চলেই এলাম পেট্রাপোল বেনাপোল সীমান্তের কাছে। এই জায়গাটা আসতেই কেমন যেন একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। যতই হোক একদম ভারতের বর্ডার, ভারত শেষ হয়ে যাচ্ছে আর বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা, এই সেই জায়গা পেট্রাপোল বর্ডার বা পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্ত, সেই জায়গাতেই চলে এলাম। এরপর এই যে আমরা এখানে কোথায় গাড়ি পার্কিং করা যাবে, গাড়ি পার্কিং করে নিয়ে নামছি পুরো সীমান্তের জায়গায় যাওয়ার জন্য। এখানে খুব বেশি দূর যেতে দেয় না সীমান্ত পর্যন্ত, কোনো গাড়ি নিয়েই অনেকটা আগেই নামিয়ে দেয়। কারণ যে সীমান্তের জায়গা, ওখানে রীতিমতো প্রচুর চেকিং হয় আর লোকজনের যাতায়াত থাকে, সেই জন্য অনেকটা আগে থেকেই এই বাস গাড়ি সমস্ত কিছুকেই দাঁড় করিয়ে দেওয়া হয়। পেট্রাপোল আন্তর্জাতিক সীমানা লেখা আছে। এই
জায়গায় ভিড়ও প্রচুর, কারণ প্রচুর ভারত বাংলাদেশের লোক আনাগোনা করছেন। আর এই জায়গায় ভিড়টা দেখো বন্ধুরা, এই যে সবাই লম্বা লাইন দিয়ে, বলা যেতে পারে ইমিগ্রেশন বা ছাড়পত্রের জন্যই এই সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। অনেকে এখানে টাকা এক্সচেঞ্জ করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কার্যকলাপ চলছে। অনেকটা তাও একটু এগিয়ে গেছিলাম, আবার গাড়ি ঘুরিয়ে পার্কিং এর জায়গায় গাড়ি রেখে দিচ্ছি। এখানে সেরকম কোনো পার্কিং পয়েন্ট নেই, একটু দূরে একটা গাছের নিচেই গাড়িটাকে রেখে দিচ্ছি, তারপর হেঁটে হেঁটে আসবো এই পাশে বর্ডারের দিকে। বন্ধুরা তোমরাও যদি এখানে আসো, একটু জিজ্ঞাসাবাদ করে নিয়ে গাড়ি একটু দূরেই পার্ক করবে গাড়িতে এলে, আর বাসে অটোয় এলে ঠিক আছে, ওরা তো নির্দিষ্ট জায়গাতেই নামিয়ে দেয়। এই যে গাড়ি থেকে এবার আমরা নেমে গিয়েছি, এই হলো পেট্রাপোল সীমান্ত। আমরা এখন পেট্রাপোল ইন্টারন্যাশনাল বর্ডারে। সীমান্তর জায়গা মানে কেমন একটা অন্যরকম লাগে। আর এই যে আমরা এগিয়ে যাচ্ছি, দেখো বন্ধুরা ঠিক কতটা দূরেই গাড়িটা পার্ক করা হয়েছে। আর এই যে এখানে লেখা আছে শ্যামলী পরিবহনের বাস, সব কিন্তু কলকাতা, পেট্রাপোল, ঢাকা সব যায়। এখানে সমস্ত কিছু প্রপার কাগজপত্র করিয়ে নিয়ে তারপর বাসে করে যাওয়া যায় ওপাশে। পেট্রাপোল ইন্টারন্যাশনাল বর্ডার, এই লেখাটা দেখেই কেমন একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। আমরা এই যে এখন ইন্ডিয়ার দিকেই আছি, আর ওই পাশে বাংলাদেশের দিকে সব যাচ্ছে। আমরাও এগিয়ে যাচ্ছি তোমাদেরকে জায়গাগুলো দেখানোর জন্য। আমিও দেখছি, সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করতে থাকছি। হ্যাঁ, বর্ডারে প্রথমে এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে নিলাম আমরা, এরপর এগিয়ে যাচ্ছি। আমি নিজেও কিন্তু এখানে কোনোদিন আসিনি, প্রথমবার আমার। এখানে আসতেই প্রথমে আমাদের চোখে পড়লো ভালো ভালো ডাব, এই জন্য আমরা সবাই ডাব খেয়ে নিচ্ছি। খুবই সুন্দর ডাব। আর জায়গাটা দেখে নাও বন্ধুরা, এই পেট্রাপোল বর্ডারের একদম কাছাকাছি জায়গায় হচ্ছে বনগাঁ, নিকটতম শহর বলা যেতে পারে বা রেল স্টেশন। আর এটা ন্যাশনাল হাইওয়ে 35 এর ওপরেই অবস্থিত। সোজা সোজা এগিয়ে এলেই পেট্রাপোল বর্ডার। এখন আমরা ঠিক বর্ডারের কাছে যাইনি, এই যে এখানে ডাব খাওয়া চলছে, তারপরেই তোমাদেরকে পুরো বর্ডারের জায়গাটাই দেখাবো এক্স্যাক্টলি। বর্ডারে আসতেই মনে হচ্ছে এখানে যে গাছগুলো দেখছি বা জায়গাগুলো দেখছি সবই কেমন যেন একটু নতুন নতুন লাগছে। ডাবের কেমন টেস্ট শোনা? ভালো, মিষ্টি মিষ্টি আছে। মিষ্টি মিষ্টি ডাবের জল শুনে আমিও একটু ডাব খেয়ে নিলাম এখানে, সত্যি ভালো। ডাবের বেশ টেস্ট এখানে ভালো। 50 টাকা 60 টাকা বিভিন্ন দামের আছে। যেখানে সবাই পার হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে, সেই জায়গাটায় এখনো পৌঁছইনি, এগিয়ে যাচ্ছি আমরা ওই দিকেই। আমরা এখন পেট্রাপোলের রাস্তায় হাঁটছি, ডাব খেলাম, এরপর বর্ডারের জায়গাটা দেখতে যাচ্ছি। এখানে বেশ সুন্দর অনেক গাছ আছে, আর এই জায়গাগুলোই দেখো কেমন সব দিকে ঘেরা করা, একটু অন্যরকম। আর সীমান্ত বলে এখানে খুবই চেকিং চলে। আর দূরে দেখতে পাচ্ছ বাংলাদেশের পতাকা, আর আমরা এগিয়ে যাচ্ছি ওই দিকেই। এই হলো সেই বিখ্যাত আন্তর্জাতিক সীমানা ভারত আর বাংলাদেশের মধ্যে। ও এই তো, ওয়েলকাম টু আইসিপি পেট্রাপোল। এই যে এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিস। আর এই জায়গাগুলো একটু দেখে নিচ্ছি। বেসিক্যালি বর্ডার দেখতেই এখানে সবাই আসে, আমরাও বর্ডারের জায়গাগুলোই দেখতে এসেছি। আর এখানে অনেক কিছু রেস্ট্রিকশনও আছে, সব জায়গায় সব ফটো তোলা উচিত না। তবে এখানের একজন বললেন যে এই জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন, একজন জওয়ান দাদা বললেন। তো আমরা ওই জায়গাটাই ঘুরে দেখছি। এগুলো বেসিক্যালি বিএসএফ এরই জায়গা, সেই জন্য এখানেই সবাই আসছে, ফটো তুলছে, ঘুরে দেখে নিচ্ছে। আর আমরাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটাই। এই যে হলো, এটাই হচ্ছে ভারতের শেষ, এরপর থেকে বাংলাদেশ শুরু। সেই জন্য এই বর্ডারে খুবই চেক আপ চলে আর খুবই রেস্ট্রিকশন। এখানে যা কিছু করতে হবে বন্ধুরা সব জিজ্ঞেস করে বা পারমিশন করেই ফটো তোলা বা ভিডিও করা উচিত। এই জায়গায় আমি আরো বেশি দূরের দিকে যাচ্ছিলাম, এখানেই বারণ করে দিলেন বিএসএফ থেকে। ফিরে যাচ্ছি, দেখো বন্ধুরা ওই পাশে পুরো বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। এই পাশটা আমাদের ভারত, ওই পাশে বাংলাদেশ। আর এই যে এখানে প্রচুর সিকিউরিটি ফোর্স আর প্রচুর বিএসএফ দাদারা রয়েছেন। আর ভিড়টা দেখেছো বন্ধুরা, প্রচুর ভিড়, আর সবসময় একটা চিৎকার কোলাহল যেন চলছে। বন্ধুরা এই হলো পেট্রাপোল সীমান্ত। এই যে ওপাশে বাংলাদেশ, ওই পাশেই বাংলাদেশ, আর এইখানে ভারত। যাবে না, তাই না?
চলো। সত্যিকারে এতটা আইডিয়া ছিল না যে এইরকম ভাবে বর্ডারে এইরকম চেকিং চলে আর এত ভিড় ভাট্টা লোকজনের যাতায়াত। ওই যে দেখো বন্ধুরা, ওই পাশটা পুরো বাংলাদেশ আর এই পাশটা পুরো আমাদের ভারত। আর ও পাশ থেকে যারা আসবেন এখানে দেখতে পাবেন লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া। এখানে খুবই রেস্ট্রিকশন করছে, তাও দূর থেকে যতটা সম্ভব তুলে নিলাম। আর এই যে এনারা এখানে লাইন দিয়ে আছেন, প্রচুর ভিড়, পুরো এরিয়াটাই অনেক দূর পর্যন্ত খুবই ভিড়। এই যে এই সেই বর্ডারের জায়গা, ও পাশে বাংলাদেশের লোকেরা চাইছেন এই পাশে আসতে আর এই পাশের লোকেরাও চেষ্টা করছেন ও পাশে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি অনেক সময় কাগজপত্রের অনেক রকম চেকিং বা প্রবলেম হয়, অনেক কিছুই হতে পারে যে কারণে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়। আর বিএসএফ দাদারাও বললেন যে স্পেশাল ফোর্স নামানো হবে বা কিছু। আজকে প্রচুরই ভিড়, ওই দেখ কত লোকের ভিড় দেখছিস। হ্যাঁ, দেশের অনেকে তো এখানে থাকে না, তারা এবার বাংলাদেশে যাচ্ছে। চলো মানি এক্সচেঞ্জ কাউন্টারে এখানে একটু বাংলাদেশি নোট নিয়ে নিচ্ছি। বাংলাদেশের টাকা এক্সচেঞ্জ করলাম, মানে ইন্ডিয়ান টাকা দিয়ে বাংলাদেশের টাকা নিলাম। এখানে প্রচুর এক্সচেঞ্জের জায়গা আছে। অস্মিতাকে দেখতে পেয়ে সবাই খুব মজা করছে, এক্সচেঞ্জ অফিসেও দাদা খুব মজা করছিলেন। এই যে এখানে দোকানপাট গুলো দেখে নাও, আর এখানে সব জায়গাতেই টাকা এক্সচেঞ্জের প্রচুর জায়গা রয়েছে। এই যে বন্ধুরা দেখো কি বলছে। এই যে এখানে চিপস খাওয়ার জন্য একজন খুব জোর করছে। এই যে বন্ধুরা, এই বর্ডারে এরকম বর্ডার হোটেল রয়েছে। কিটক্যাট তোমার পছন্দ না? হ্যাপি ডেন্ট নিয়ে যদি কোনো কারণে হ্যাপি ডেন্ট। হ্যাপি ডেন্ট বাবা, আরেকটা হ্যাপি ডেন্ট নাও তো। হ্যাপি ডেন্ট ওই ছোট একটা হ্যাপি ডেন্ট। আর কিটক্যাট নাকি? এই যে বন্ধুরা দেখো বাংলাদেশ যাওয়ার জন্য লাইন। পেট্রাপোল বেনাপোল বর্ডার জাস্ট ওইটুকু সময়ের জন্য দেখতে পেলাম। আর এই যে বন্ধুরা এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, খুব চেষ্টা করছেন বাংলাদেশে যাওয়ার জন্য, অনেক নথিপত্র চেক আপ করিয়ে যাচ্ছেন। এই যে আমরা এবার গাড়িতে উঠে গেলাম। এখানে একটা জিনিসই মনে হলো, যেটা আমি বারবার বলছি, কোনো কিছু ফটো ভিডিও বা কতদূর কি যেতে হবে সবকিছুর জন্য কিন্তু জিজ্ঞাসাবাদ করে এগোনো ভালো। আর এই যে দেখো বন্ধুরা বাংলাদেশের টাকা, 10 টাকা 20 টাকা, এই যে 20 টাকা বলে লেখা আছে, বেশ সুন্দর নোটগুলো দেখতে। আমাদের ইন্ডিয়ান রুপি আর বাংলাদেশি টাকার একটু আলাদা আছে। আমাদের 1 টাকা মানে বাংলাদেশি টাকায় 1 টাকা 37 পয়সা ওঠানামা করে। ইন্ডিয়ান রুপি বা আমাদের যেটা ভারতীয় টাকা, সেটার পরিবর্তে বাংলাদেশি টাকা একটু বেশিই পাওয়া যায়। ওখানে সবাই টাকা এক্সচেঞ্জ করাচ্ছে দেখে বর্ডারে গিয়েই আমরা টাকা এক্সচেঞ্জ করালাম, 1-2 নোট রাখলাম সাথে। ভয় কেন রে? মানে এই যে এখন রাখাল দাসের বাড়ি। এবার আমরা চলে যাচ্ছি মহেঞ্জোদারো আবিষ্কারের জন্য বিখ্যাত প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বাড়িতে, যা পেট্রাপোল এই সীমান্তের কাছেই বনগাঁর ছইঘরিয়ায় অবস্থিত। চলে এলাম এই গ্রামে। এখানে দেখো আসতেই দেখছি খুব সুন্দর পরিবেশ আর শিব মন্দির রয়েছে। এই জায়গা বেশ সুন্দর একটা প্রশান্তি জায়গা, খুবই ভালো লাগছে। বন্ধুরা দেখে নাও, পরিবেশটা অসম্ভব সুন্দর। এই যে গ্রাম, এই গ্রামেরই এই 2টো মন্দির রয়েছে। এবার মন্দিরও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটা পুরো ঘুরে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ভাবতেই খুব ভালো লাগছে, মহেঞ্জোদারো আবিষ্কারের জন্য বিখ্যাত এত বড় প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের শৈশবের বাড়ির গ্রামেই আমরা চলে এসেছি। আর এই যে জোড়া শিব মন্দির। আর এখানেও খুবই ভালো লাগছে জায়গাটা, পুরো গাছে ঘেরা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখন এই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, ভেতরে যে শিব ঠাকুর আছে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি।
জোড়া শিব মন্দিরে দাঁড়িয়ে আছি। এই যে জোড়া শিব মন্দির দেখাচ্ছি। এইটা ফাঁকা তো, এইটা জোড়া শিব মন্দির। এই যে ফাঁকা তো, এই পুরো একটার সাথে এটা যদি জুড়ে যায় হয়ে যাবে জোড়া শিব। আর কি দারুণ না জায়গাটা। প্রণাম করে নাও, প্রণাম করে নাও। একটা শিব আর একটা শিব। ও তুমি দেখো নি? এই যে প্রণাম করো, দুহাত জুড়ে প্রণাম করো। আরেকটার মাথায় যে এ থাকে ওইটা নেই, ওইটা এই হলো বনগাঁর ছয়ঘরিয়া গ্রাম। দেখো বন্ধুরা, অপূর্ব সুন্দর জায়গা। আর ওই দূরে কিছু মানুষজন, ওনারাও কিছু শুটিং করছেন, কিছু শুট করছেন। আর খুবই ভালো লাগলো জায়গাটা। আর জাস্ট একটু এগিয়েই হচ্ছে ওনার বাড়ি। এই যে এই সেই বাড়ি। এরপর আমরা বাড়ির ভেতরে যাচ্ছি। আমরা এখন প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে যাই। দেখো বন্ধুরা, বাড়ির মধ্যে চলে এলাম। এই হলো প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জায়গা। বেশ সুন্দর লাগছে জায়গাটা, নতুন রকমেরই লাগছে। একটা জোড়া শিব মন্দির রয়েছে, কি সুন্দর সাজানো গোছানো। আর একটা জোড়া শিব মন্দির। হিমা, এখানে কেউ থাকে? এই যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। হিমা, তাই তো গো। বন্ধুরা, এখন আমরা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আছি। আমরা এখন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এই যে এখানে জোড়া শিব মন্দির। সত্যি এত বড় একজন প্রত্নতাত্ত্বিক, অথচ ওনার বাড়ি সেই রকম ভাবে অতটা পরিচিতি পাইনি, বা খুবই কম মানুষ আমরা জানি। কিন্তু এইসব জায়গা যথেষ্ট রকম সংরক্ষণও দরকার, আর খুব ভালোভাবে এগুলো পর্যটক স্থান হিসেবে গণ্য করা দরকার। কারণ সত্যি আমরা ইতিহাসের বইয়ের পাতায় যা যা পড়েছি, বাস্তবিক চোখে দেখলে খুবই ভালো লাগে। ও আগে যাবে। সত্যি খুব ভালো উপলব্ধি হলো। এতদিন এত জায়গা গেছি, কিন্তু এই জায়গা ঘুরে খুব ভালো লাগলো। আর এই যে হলো সৎসঙ্গ মন্দির, এই বনগাঁতে সৎসঙ্গ মন্দিরও আছে। এবার আমরা বাড়ির পথে ফিরছি। সত্যিকারে আমরা এত জায়গা ঘুরতে যাই, অথচ নিজেদের ঘরের কাছেই কত বড় বড় মনীষীদের জায়গা, সেগুলো আমরা ঘুরে দেখি না। খুবই ভালো লাগলো জায়গাটা ঘুরে। এইবার আমরা ঘরের পথে রওনা দিচ্ছি। আর জায়গাটা সত্যিকারেই খুবই ভালো লাগছে। পুরো জায়গাতে প্রচুর গাছ রয়েছে, এটা সব থেকে ভালো লাগছে। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। কারণ সত্যিকারেই এক একটা ভিডিওর কমেন্ট অনেকটাই ইন্টারেস্ট যোগায় আরো নতুন ভিডিও বানাতে, আরো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটি লাইক দেবে, আর নতুন নতুন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবে। ও এখানে ইচ্ছামতি। এরকম আরো প্রচুর জায়গার ভিডিও নিয়ে আসছি, বাকি ভিডিওটি দেখতে থাকো। আমরা প্রায় ইছামতি নদীর কাছে পৌঁছে যাচ্ছি, আর এই ইছামতি নদীটাও তোমাদেরকে দেখিয়ে দেব। এই ইছামতি নদী ভারত বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়ে চলেছে। আর এই পথ দিয়েই আমরা গিয়েছিলাম পেট্রাপোল সীমান্ত। ফেরার পথে বনগাঁর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর তারপরেই এই ইছামতি নদী। দেখো খুবই সুন্দর জায়গাটা, ওই জন্য গাড়ির থেকে নেমে পড়লাম ভালো করে দেখানোর জন্য। ওই পাড়টায় না রে সোনা, দুটোই ইন্ডিয়া। সোনা ধারে যাস না, ভয় আছে। বন্ধুরা, আমরা এখন কি নদী, ইছামতি নদীর ধার দিয়ে যাচ্ছি। এই যে উপরে ব্রিজ আছে। ভাবতেই অবাক লাগে, এই ইছামতি নদী এই ভারতের মধ্য দিয়েও প্রবাহিত হচ্ছে, আবার সোজা চলে গিয়েছে বাংলাদেশে। এই নদী ভারত বাংলাদেশের সীমান্তের কাছেই অবস্থিত। খুবই গুরুত্ব বহন করে এই ইছামতি নদী। বেশ সুন্দর লাগলো জায়গাটা, ভালোই হলো। গাড়ি থেকে নেমে গেলাম, খুব ভালো করে তোমাদেরকে নদীটা ঘুরিয়ে দেখাতে পারলাম। এইবার আমরা আবার গাড়িতে চেপে যাচ্ছি, বাড়ির পথে ফিরে যাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই জায়গা আসোনি অবশ্যই এসে ঘুরে যেও। এটুকু কথা দিতে পারি, বর্ডারের সীমান্ত, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জায়গা, ইছামতি নদী সব মিলিয়ে তোমাদের ঘুরতে ভীষণ ভালো লাগবে। জায়গাটা একটা ঐতিহ্য বহন করে চলেছে। আমিও ঘুরে গেলাম, খুবই ভালো লাগলো। আর এই যে দেখো শ্যামলী পরিবহন বাস যাচ্ছে। ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু প্রচুর শ্যামলী পরিবহন বাস যায়, সাথে অন্যান্য বাসও রয়েছে। অস্মিতা ম্যাগি খেয়ে নিচ্ছে, ওর মা পাঠিয়েছে সেই খেয়ে নিচ্ছে। অস্মিতা বাইরের খাবার খেতে পারে না, ওকে ওর মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে, ও তাই খাচ্ছে। কেমন বানিয়েছে মাম্মাম খাবার? তোর মাম্মামের খাবার ছাড়া তুই বিশ্ব দুনিয়া কোথাও খাবার খেতে পারবে।
বন্ধুরা যাই হোক, আজকে এত দূরই। সবাই খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।